আমি ইফফাত আর ইফতি ভাই পাশাপাশি হাঁটছি। ইফফাত আর ইফতি একজন অন্যজনের দিকে আর চোখে তাকাচ্ছে। হয়তো তারা একজন অন্যজনের সাথে কথা বলে ইচ্ছুক। আমি আস্তে আস্তে তাদের থেকে সামনে এগিয়ে গেলাম। সবাই যার যার মতো বিজি। আরাফ, সাদাত আর মেহেদি ওদের মতো গল্প করছে। সুনান ভাই, আদি, আলভি, সিয়াম ওরা অন্য বিষয় নিয়ে হাসাহাসি করছে। আমি ওদের দিকে তাকিয়ে আনমনে হেসে দিলাম। সিয়াম, আলভি আর আদি ওরা আমার সমবয়সী, হয়তো হালকা বড়। ওদের দিকে তাকিয়ে আমি আমাদের শৈশবে ডুব দিলাম। যখন আমরা ছোট ছিলাম আমাদের লাইফটা অন্যরকমই ছিল। আমরা ছেলে মেয়ে এমন কোন ভেদাভেদ ছিলই না আমাদের মাঝে। একসাথে খাওয়া, খেলাধুলা করা সবেন একসাথেই। আমিও তখন ওদের মতো জিন্স আর টি শার্ট পরতাম। আর এই কারণে কেউ কারো বাসায় গেলে ড্রেসের কথা চিন্তা করতে হতো না। নিজের ভাইবোনের মতোই ছিলাম আমরা। আর সময়ের সাথে যেন সবকিছু পাল্টাতে শুরু করলো। যে যার লাইফ নিয়ে সমানে বিজি, আর এর ভিতরে নানুর বাড়ির কিছু স্ট্রিক্ট নিয়ম। ছেলে মেয়ে বেশিক্ষণ বসে গল্প করলেই মনে করা হয় তারা রিলেশনে আছে। আর এই কারণে ওদের সাথে এখন তেমন একটা কথাও হয় না। ওরাই এড়িয়ে চলে আমাদের। কি দরকার যেচে পড়ে সমস্যায় জড়ানোর। তবে সুনান ভাই আর আমার মাঝে এই একটাই খুব কমন, তা হলো আমরা স্বাধীনচেতা। আমরা এই রুলসগুলো না ফলো করি, না পছন্দ করি। আর তাই আজকে এই সমস্যার সৃষ্টি। হঠাৎ সুনান ভাইয়ের আওয়াজ কানে এলো। ওদের নিয়ে চিন্তা করতে করতে কখন ওদের দলের কাছে চলে এসেছি খেয়াল নেই। তিনি হেসে বলল, আরে, ইস্পার কাজিন সিনান কত কিউট তাই না? ক্রাশ খাওয়ার মতো মেয়ে। ভাবতেছি প্রেম করলে মন্দ হবে না। এই কথা শুনে আলভি হেসে, আরে ভাই, তাহলে সরাসরি বলতে নোরে। আমাদের এত সুন্দর ভাইকে মানা করবে না সে? সুনান ভাই নিজের কলার ঠিক করে হালকা ভাব নিয়ে বলল, আরে নাম্বার নি নাই তো। তবে কালকে অনেকক্ষণ কথা বলছি। আচ্ছা তাহলে এই ব্যাপার। কালকে সিনান ভাই আপুদের সাথে গল্প করতে গিয়েছিল। আর শেষে সন্দেহের তীরটা আমার দিকে এলো। আমি মাথা ধলিয়ে নিজের দিকে তাকালাম। আমার জন্য কয়েক বালতি সমবেদনা। এইসব ভাবতে ভাবতে আমি পাশে তাকালাম আর দেখলাম কাকলি আপু আগের মতো সেই সহির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। ওনার কনফিউশনটা দূর করা দরকার। তাই আমি ওনার কাছে গিয়ে দাঁড়ালাম আর বললাম, আপু আসলে। তখন আমাকে থামিয়ে তিনি বলল, দেখ রোদেলা, তুরিমি আমাকে তোমার শত্রু ভাবছো। কিন্তু আমি তোমার শত্রু না। না, আমি তোমার কোন খারাপ চাই। তোমাকে ছোট বোনই ভাবি আমি। তাই আগে থেকে সাবধান করা। কিন্তু যদি তাও তোমার মন মতো চলো, আমার কিছুই করার নেই। এই বলে তিনি সামনে হেঁটে চলে গেল। আমি আর আমার কথাটা শেষ করতেই পারলাম না। ছোট বোন ভাবে তো আমার কথাটা শুনলে কি এমন ক্ষতি হতো? অতিরিক্ত অভিমান ভর করলো আমার মনে, আর সাথে চোখে কোণে পানি। পানিগুলো অশ্রু হয়ে গড়িয়ে পড়ল আঁখি থেকে। হাঁটতে হাঁটতে ডলুখালের কাছে পৌঁছালাম আমরা। এখান থেকে নৌকা অথবা সাঁকোতে পার হতে হবে আমাদের। সাঁকোতে তো জীবনেও উঠব না আমি। কাকলি আপুকে দেখলাম মুখ বিকৃতি করে সাঁকোর দিকে তাকালো। আমি সেই দিকে হেসে তাকালাম। এই মেয়েটার মতো নাকি আমি সবাই ছোট থাকতে বলতো। আসলে হালকা কিছু মিল আছে জাস্ট। আর চেহারা হালকা মিলে। যেখানে মেঘলা আপুর সাথে তেমন চেহারার মিলই নেই আমার। অবশ্যই আমার সাথে কারোরই তেমন মিল নেই। কারণ আপুরা অনেক শান্ত। যেমন কাকলি আপু আর রোদেলা আপু দুজনই অনেক চুপচাপ। কিন্তু কাকলি আপুর সাথে আমার কিছুটা মিল, শুধুই এইটাই দুজনই ভীতু। যেমন এখন কারোরই সাঁকোতে উঠতে ইচ্ছে হচ্ছে। উনি ঘোষণা করে দিল আমরা নৌকায় যাব। যদিও এইটাও আমরা ভয় পাই। হঠাৎ আমার সামনে এসে হাত থেকে ব্যাগটা নিয়ে গিয়ে আলভির হাতে তুলে দিয়ে বলল, বোনের ব্যাগ নিতে হয়, এইটাও শিখানো লাগে। এই বলে মুচকি হেসে আবার ভাইয়ার পাশে গিয়ে দাঁড়ালো। আমি আনমনে হেসে দিলাম। এই জন্য বড় বোন বড় বোনই হয়। ছোটরা শুধু রাগই দেখাতে পারে। রাগের ভিতর ও বড়দের ভালোবাসা থাকে। মেঘলা আপু হেসে বলল, কাকলি, ভিতু, চলো না সাঁকোতে উঠি। ও মুখ ফুলিয়ে বলল, তুমি যাও। সম্ভব না আমার পক্ষে এইসব।
তারপর আমাকে ধরে বলল চল আমরা নৌকায় যাব। আমি হেসে তার দিকে তাকালাম। ওকে দেখেই মনে হচ্ছেই না কিছুক্ষণ আগে কিছু বলছে আমাকে। আমি হেসে ওর হাত ধরে হাঁটতে লাগলাম। মেঘলা আপু আমাদের সাথে যোগ দিল। আর তা দেখে আমরা হেসে দিলাম। ইফফাত ভয়ে ভয়ে বলল আমি উঠতে পারি না নৌকায়। ইফতি ভাই মুচকি হেসে বলল আমি ধরবো তোমায়। আমি আছি কেন? ইভান জোরে শীষ দিয়ে উঠল আর ভাইরা ওহহ বলে চিৎকার। বেচারা আর বেচারি লজ্জায় লাল হয়ে উঠল এইসব দেখে। আপুরা হঠাৎ এসে বলল আবার কি নিয়ে শিয়ালের মতো করতেছিস তোরা? আর তা শুনে আমরা এমন ভাব করছি এক একজন যেন আদৌ আমরা কোন শব্দ শুনিও নাই, করা তো তো দূরের কথা। আপুরা সন্দেহ ভরা চোখে তাকিয়ে আবার চলে গেল। সুনান ভাই হেসে বলল দেখছো তোমাদের বাঁচিয়ে দিলাম। আদি ভাই হেসে বলল কিন্তু ভয়েস তো আপনারটাই শুনছে ওরা বেশি। যে হাসি আপনার। তারপর আমরা সবাই আবার হাসি দিয়ে দিলাম। আর সুনান ভাই গাল ফুলিয়ে তাকালো আমাদের দিকে। শেষে আপুদের অন্যপারে দিয়ে নৌকা আবার আমাদের দিকে আসলো। আর আসার সাথে সাথে ভাইরা সবগুলো উঠে বসলো। আদি আর আলভি ভাই নৌকার গলুইয়ে বসে পড়ল। হাত দুইটা টাইটানিক স্টাইলে ছড়িয়ে পানি ধরতে লাগলো তারা। আমার তো দেখেই ভয় লাগছে এসব। আমি আস্তে আস্তে দুকদম পিছিয়ে গেলাম। ইফতি ভাই নৌকায় ওঠে হাতটা সামনের দিকে বাড়িয়ে দিল আর ইফফাতকে ইশারা করল। ইফফাত সে দিকে এক ঝলক তাকিয়ে আবার এদিক ওদিক তাকাতাতে লাগলো। বেচারি লজ্জায় লাল নীল বেগুনি হচ্ছে আর আমি মুখ টিপে হাসছি। হঠাৎ সিয়াম হেসে বলল ডোন্ট ওয়ারি গাইজ, আমরা কিছুই দেখি নাই। তারপর সবাই আরেক দফা হাসি। এই পোলাগুলার হাসির কারণ লাগে না। একসাথে হলেই হাহা হিহি শুরু হয়ে যায়। শেষে আমাদের জন্য আর জায়গা হলো না নৌকায়। আমি আরাফ, মেহেদি আর সাদাত আমরা তীরে দাঁড়িয়ে রইলাম। ওদের পার করে নৌকা আবার আমাদের সামনে। আরাফ সাদাত লাফিয়ে উঠে গেল। কার আগে কে বসবে তা নিয়ে প্রতিযোগিতা লেগে গেল এদের মাঝে। মেহেদি হাতটা বাড়িয়ে বলল তুমি আমাকে ধরে ওঠো। আমার এই ভাইটা বেশি নরম। পুরা পানি বললে চলে তাকে। ইফতি ভাইয়ার জুনিয়র ভার্সন আমার বড় মামার এই একমাত্র ছেলে মেহেদি। আমি মিষ্টি হেসে বললাম তুই নিজে কাঁপতেছস ভাই। ফেলে দিবি। ও নিজেকে শক্ত করে বলল দূর ফেলবো না। ভরসা করতে পারবা। আমি ভয়ে ভয়ে যেই হাত বাড়াবো, হঠাৎ তোর ব্রেনটা যে আনইউজড ব্রেন তা কি তুই জানিস? এস লাইক গোবর। যে কোনো বিচি লাগালে তরতরিয়ে গাছ উঠে যাবে। সেইখানে আমি চমকে যেই পিছনে তাকাবো সাথে সাথে পিছলে গেলাম আমি। ও আল্লাহ, আমার কোমর হয়তো শেষ। আজ নাচবো কিভাবে? হঠাৎ খেয়াল হলো আমি শূন্যে ভেসে আছি। আরাফ হেসে বলল এইটা দেখি রোমান্সের জায়গা হয়ে গেল। যে যেদিকে পারছে শুধু রোমান্সই করছে। আমি চোখ খুলে হাসনাত ভাইয়ের দিকে তাকালাম। তার গায়ের সাথে মিশে আছি আমি। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিলাম। সে অন্যদিকে তাকিয়ে মুচকি হেসে দিল। তারপর আবার নিজের হিটলার রূপে ফিরে এসে বলল কি সমস্যা? সুন্দর ছেলে দেখলে শুধু গায়ে পড়তে ইচ্ছে করে? আমার মেজাজ চরমভাবে বিগড়ে গেল। আঙ্গুল উঁচিয়ে বললাম আপনাকে ধরতে বলেছি নাকি? ধরতে গেলা কেন? আর এছাড়া আপনার না কাজ ছিল? পিছন পিছন কি? হু। সে মুখ ভেঙ্গিয়ে বলল তোর মুখে ট্যাক্স মেশিন বসানো দরকার সত্যি সত্যি। তারপর দেখতাম এত কথা বলতে পারতি না। এত কথা কেমনে বলস? কষ্ট হয় না তোর? চুপ করে নিঃশ্বাস নে। বলে একলাফে নৌকায় উঠে দাঁড়ালো। তারপর হাত ধরে আমাকে টান দিল। আমি হুমড়ি খেয়ে তার বুকে ওপর বাড়ি খেলাম। এই তালগাছের মধ্যে কোন পরিবর্তন দেখা গেল না এতে। হঠাৎ বিড়বিড় করে বলল এই ইফতিয়ারে পাই আমি আজকে। ইতার প্রেম করা বাইর করে দিব বাস্তব। আমি তাড়াতাড়ি তার হাত আঁকড়ে ধরে দুপাশে মাথা ধোলালাম। সে অবাক চোখে আমার দিকে তাকালো। আমি হঠাৎ নিজের হাতের দিকে তাকিয়ে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে অন্যদিকে তাকালাম। হঠাৎ আমার হার্টবিট যেন দৌড়াদৌড়ি শুরু করে দিল। এ কেমন অনুভূতি? পরপর কয়েকবার ঢুক গিললাম আমি। নিজেকে স্বাভাবিক করে আর চোখে তার দিকে তাকালাম। সে ঘাড়ে হাত বোলাতে বোলাতে মুচকি হাসছে।
এখন তো বুকের ভিতর মুচড় দিচ্ছে আবার। ইয়া আল্লাহ, দম বন্ধ হয়ে যাবে নাকি আজ আমার। তার মিষ্টি স্মেলটা বারবার আমার নাকে বাড়ি খাচ্ছে। অন্য পাশে আসার পর সে আমার আগে নেমে আমার হাত ধরে আবার নামিয়ে আনলো। ওপরে উঠে দেখলাম আপুরা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। ভাইরা সবাই চলে গেছে। হাসনাত ভাই আপুদের মাঝখানে আমাকে দিয়ে সে হাঁটতে হাঁটতে সামনে চলে গেল। আমি হাবলার মতো তাকিয়ে রইলাম। এই ছেলে মিনিটে মিনিটে পাল্টায় কেন? তারপর আলতোভাবে নিজের চোখ বুজে বলে ফেললাম, তাও তোমাকে ভালোবাসি আমি হাসনাত। তারপর মুচকি হেসে সামনে পা বাড়ালাম। আন্টির বাসায় গিয়ে দেখলাম জেরিন আপু মুখ ফুলিয়ে বসে আছে। এই আপু সারাক্ষণ হাসতে পারে। যে কারো খারাপ মুড তাড়াতাড়ি ঠিক করে দেওয়া যেন এর স্পেশাল গুণ। আপুরা গিয়ে জড়িয়ে ধরতেই মুমের মতো বলে গেল সে। আর কাকলি আপু হয়তো ওর মন ভালো করার ওষুধ। অন্য কারো সাথে ওর বন্ডটা এতটা স্ট্রং না। আমি চারিদিকে চোখ বোলালাম। সিয়াম কাগজ দিয়ে সুন্দর সুন্দর ঘর বানিয়ে রেখেছে। এই ছেলে ইঞ্জিনিয়ারিং পড়লে অনেক ভালো হতো, কিন্তু সে কুরআনে হাফেজ। আমার আজও মনে আছে, যখন আমরা খুব ছোট, আমি ওর খেলনা ধরাই সব খেলনা ডাস্টবিনে ফেলে দিয়েছিল সে। কারণ একটাই, আমি মেয়ে। এখনো রাগ লাগে মনে পড়লে আমার। যদিও কতবার সরি বলে নিয়েছি ও আমার থেকে। আপুরা সবাই পুকুরে গোসল করতে যাবে। আন্টিদের বাউন্ডারির ভিতরই পুকুর। বিশাল বাড়ি, বাগান। পুকুরে গোসল করলে কেউ দেখার চান্সও নেই। আমি যেই পা বাড়াবো হাসনাত ভাই আপেল খেতে আমার সামনে ধূপ করে বসে পড়ল। আপেলে কামড় বসাতে বসাতে বলল, কই যাস? আমি, পুকুরে গোসল করব। সে ব্রু কুঁচকে বলল, সেইখানে কি ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা নাই? আমি হেসে বললাম, তো ভিজা ড্রেস নিয়ে আসবো, অথবা আপুদের মতো করে পাল্টাবো। সরেন যাব আমি। সে দাঁতে দাঁত পিষে বলল, কোন দরকার নাই, ওয়াশরুমে কর। আমি কিছু বলার আগে হঠাৎ সে ইফতি ভাইকে দেখে চিল্লাই বলল, ইফতিয়া, দাঁড়া ওইখানে, তুই এইখানে আসতেছি আমি। তোর খবর আছে বদের হর্দি। এই বলে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করল। আর আমি সেদিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আজ ভাইয়া যে কি হবে। এই হিটলারকে সত্যি সত্যি তুলে আছাড় দিতে মন চায় আমার। কিন্তু আফসোস, আমি আলগাতে পারবো না তারে। শতাফসোস নিয়ে পুকুরের দিকে প্রস্থান করলাম আমিও। কাপড় নিয়ে পুকুরের দিকে পা বাড়িয়ে আবার থমকে দাঁড়ালাম আমি। ইফতি ভাইয়ার ক্লাস নিচ্ছেন হাসনাত ভাই। আমি দরজার আড়ালে দাঁড়ালাম। আমারও জানার ইচ্ছে কি বলেন উনি। ইফতি ভাইয়ার চেহারা দেখা যাচ্ছে হালকা, কিন্তু হাসনাত ভাইয়ার পিঠটাই দেখা যাচ্ছে শুধু। হাসনাত ভাই কোমরে হাত গুজে, কিরে তোরে কি বলছিলাম আমি? ইফতি ভাই হালকা ইতস্তত ভাবে, ও আমাদেরকে রেখে সামনে সামনে হাঁটছিল। তো আমরা কি করব? হাসনাত, ও তো গাধা, তাই তো তোকে দেখতে বললাম। তার কণ্ঠে আক্ষেপ। আমার মেজাজ চরম ভাবে বিগড়ে গেল। আমাকে কোন এঙ্গেলে গাধা লাগে তার কাছে? না আমার পা চারটা, না গাধার মতো লম্বা কান। হঠাৎ আমার সেই কনফিউশন দূর করে দিয়ে সে বলল, দেখতে ঠিকই মানুষের মতো, কিন্তু বুদ্ধি সেইটা গাধার জাতেরই। এই স্টুপিডকে কি করতে মন চায় আমার। নিজে নিজে বিড়বিড়িয়ে বললাম, তুমি যে বান্দর সেই খেয়াল কি আছে তোমার? তোমার যে শুধু স্বভাব চরিত্রটা বান্দরের মতো তা কিন্তু নয়, দেখতেও সেইম বান্দরের মতো। হঠাৎ আলতো করে কে যেন কাঁধে হাত রাখলো আমার। আমি চমকে পিছনে ফিরে দেখি মুনিরা। সে খিলখিলিয়ে হেসে বলল, মানুষকে নিয়ে এইসব উল্টাপাল্টা বলা বাদ দিবে কবে? আমি ওকে ভেঙ্গচি কেটে পুকুরের দিকে পা বাড়াতে বাড়াতে বললাম, আমি না, তোর প্রাণপ্রিয় ভাইকে বলগা এই প্রবচন, শালা ইতর। এই বলতে বলতে পুকুরের পাড়ে দাঁড়ালাম আমি। আপুরা পানিতে দাপিয়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে এক একটা মৎস্যকন্যা। কাকলি আপুকে দেখলাম এক পাশে দাঁড়িয়ে ধীরে সুস্থে এক একটা ডুব দিচ্ছে। এমন ভাবে যেন মনে হচ্ছে সে পানিকে ডিস্টার্ব করতে নারাজ। মেঘলা আর জেরিন আপু, এদের অবস্থা শোচনীয়। ডুব দিয়ে এপার ওপার যাচ্ছে তারা। ইফফাত মনে দুঃখ নিয়ে সিঁড়িতে বসে বসে ওদের মজা উপভোগ করছে। আমি আর মুনিরা পানিতে নিমজ্জিত সিঁড়িতে বসে পড়লাম।
আর আস্তে আস্তে সিঁড়িতেই ডুব লাগালাম। জেরিন আপু হেসে বলল, দেখ কাকলি, তোর মতো আর একটা ভীতু আসছে। আমি মুখ ভেঙচিয়ে বললাম, ভীতুর কি আছে? ডুবে গেলে সাহস সব বের হয়ে যাবে প্রাণবায়ু হয়ে। মেঘলা আপু মাথায় টুকা দিয়ে বলল, গাধা, তোরা ডুবলে আমরা দেখব না। আর এই পুকুরে দাঁড়াতে পারবি তোরা? নিচে সব বালি। এই বলে টান দিয়ে কিছুটা নিয়ে গেল। আমি ভয়ে চোখ অফ করে ফেললাম। হঠাৎ খেয়াল করলাম সত্যি অনেক মজার। মনে হচ্ছে শরীর অনেকটা হালকা হয়ে গেছে, পায়ের কাছ দিয়ে সাইসাই করে মাছগুলো চলে যাচ্ছে। ঠান্ডা এক অনুভূতি। ওঠার যেন ইচ্ছেও হচ্ছে না। কাকলি আপু পুকুর থেকে উঠতে উঠতে বলল, কিরে মাছ পায়ে লাগছে না? আমি হু বলে মাথা ধোলালাম। তখন জেরিন আপু হেসে বলল, আমাদের পুকুরের মাছ মানুষ খায় না। তখন মেঘলা আপু বলে উঠল, ভীতুদের তো আরো খায় না। তারপর যথারীতি ক্লেপ করলো দুইটা। হঠাৎ ইমা আপু রেডি হয়ে এসে বলল, তোরা এখানে করছিস? তোর ভাই তো আমাকে আসতেই দিতে চাচ্ছিল না এখানে। সে একটু বেশি ভয় পায় আমাকে নিয়ে, তাই। এই বলে লাজুক হাসি দিল। আর সবকটা অহোহো করে উঠল। আমরা হেসে দিলাম। আপুরা পানির মধ্যেই ড্রেস খুলে ফেলল। তারপর হালকা সিঁড়িতে ওঠে ড্রেসটা পরল। কাকলি আপুর হালকা প্রবলেম হলো, কারণ সে এইসব অভ্যস্ত না। কিন্তু অনেক চালাকও। বুদ্ধি করে মেক্সি নিয়ে এসেছে, সেইটা কোনোভাবে ঢুকিয়ে চলে গেল সে। সিঁড়িতে ড্রেস চেঞ্জ করলেও তেমনটা দেখা যায় না। তবে সামনে কোন দরজা বা দেয়াল নেয়, যেই সামনে থেকে আসবে সে দেখবে। হঠাৎ ভাইয়াদের কথা আর হাসির শব্দ শোনা গেল। আমি হালকা মুখ বের করে পানিতে ডুব দিলাম। আমার দ্বারা পানিতে ডুব দিয়ে ড্রেস খোলা সম্ভব না, আমি এইখানেই পেঁচিয়ে যাচ্ছি। এখন কি হবে? ওরা আসলে আমাকে এইভাবে দেখবে? নিজের ওপর নিজের রাগ লাগছে। কেন হাসনাত ভাইয়ের কথা শুনলাম না? আসলেই নিজেকে গাধার প্রজাতিই মনে হচ্ছে। হঠাৎ ঘাটের ওপরে দেখলাম দুই পাশের সুপারি গাছের সাথে কেউ বেডশিট বেঁধে দিচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি সেদিকে। হঠাৎ মুনিরা বলল, হাসনাত ভাইয়া বাঁধছে এইটা। একবারও এদিকে তাকাই নাই। আমি পুলকিত হয়ে সেদিকে তাকালাম। মুনিরা আমাকে তাড়া দিতে লাগলো ড্রেস পাল্টানোর। কিন্তু আবার ড্রেসটা আটকে গেল পড়তে গিয়ে। মনে হলো কয়েক সেকেন্ডে আমি ফুলে গেছি। দুই বোন ধরে টানাটানি সেই ড্রেস। ওপরে সিয়ামের আওয়াজ, কিরে ভাই, আপনি এইখানে কি করেন? আর এই বেডশিট কে দিল? হাসনাত, ওরা দিয়েছে হয়তো। গোসল করছে হয়তো। আমি আনমনে হেসে দিলাম। ওরা বাইরে চেঁচামেচি করেছে। কিরে তাড়াতাড়ি কর। আমি তাড়াতাড়ি ড্রেস ঢুকিয়ে বললাম, চল চল। আমরা ওপরে উঠতেই ওরা হুমড়ি খেয়ে ঢুকে পড়ল। হঠাৎ হাসনাত ভাই পিছন থেকে ডেকে বলল, দাঁড়া, যেইটা এইখানে লাগিয়েছিস নিয়ে যা। আমি পরম বিরক্ত নিয়ে তার সামনে দাঁড়ালাম। এত খারাপ কেন? নিজে নিলে কি হয়তো, এইসব ভেবে যেই খুলতে গেলাম, হাসনাত ভাই আস্তে করে তোয়ালেটা চুল থেকে খুলে দিল। আমি তেড়ে তার দিকে তাকাতেই সে অন্যদিকে তাকিয়ে বলল, পিঠের তিলটা সবাইকে দেখানোর কি খুব দরকার? আমার চোখ বড় বড় হয়ে গেল। পরপর কয়েকটা ঢুক গিললাম আমি। তার মানে আমি চেইনটা লাগাইনি, যদিও বেশি বড় চেইন না। তবুও। আর হাসনাত ভাই আমাকে ওইভাবেই দেখলো। রাগে দুঃখে কান্না আসছে এখন আমার। নিজেকে ধরে মাইল লাগাতে ইচ্ছে হচ্ছে। শেষে রাগ হাসনাত ভাইয়ের ওপর উঠে গেল। আমি রেগে বললাম, এত দিকে চোখ কেন আপনার? সে ব্রু কুচকে বলল, তোর নায়িকা সাজার ইচ্ছে জাগছে। আমার দেখার কোন শখ নাই। যা এখান থেকে। আর তোরে যে এখানে আসতে মানা করা হয়েছিল, তা মনে আছে আমার? তুই যা, আসতেছি আমি। এই বলে সে হনহনিয়ে চলে গেল। আর আমি বেয়াক্কেলের মতো ওইখানেই দাঁড়িয়ে রইলাম। ড্রেস পরে কিচেনে গেলাম। আন্টির কিচেনটা অনেক বড়। আর এদের সব বোনগুলোর রান্না অতিরিক্ত মজা। যাই রান্না করে। আর আন্টির গ্যাস থাকার পরেও তিনি মাটির চুলায় রান্না করছে। কিচেনে একটা সোফা আছে, কাঠের আর বেডের। আমি সেইটাই ধূপ করে বসে পড়লাম। আপুরাও সেইখানে। আন্টি আম্মুদের বকছে।
এখনো আসতে পারে নাই তাই। আন্টি পরম ঝাঁঝের সঙ্গে বলল তোদের মাদের কাজ শেষ হয়ে গেলে আসতে বলিস। সাথে সাথে আম্মু আর আন্টিদের প্রবেশ। বড় আন্টি নাক ফুলিয়ে বলল তোরা আসছস কেন? তোদের ভাইয়ের বউয়ের কাছে থাকি যায়তি। সাথে সাথে সেজো আন্টির ও আপা আমি বলছিলাম এরা আসে নাই। আমার এই আন্টির 3 ছেলে, কিন্তু নিজে এখনো বাচ্চা থেকে গেছে। শুধু বিচার দিবে পিচ্ছিদের মতো। আমরা খিটখিটিয়ে হেসে দিলাম। সাথে সাথে আম্মুর হুঙ্কার, হাসবি না তোরা, ফাজিলের দল। কাজ একটু করে দিল কি হতো তোদের? ওইখানেও কিছু করে নাই, এখনও কোন কাজ নাই। হাহাহিহি করতে থাক তোরা। তোদের মতো অলস পুরো জীবনে দেখি নাই আমি। আমরা একজন অন্যজনের দিকে আর চোখে তাকালাম। আপুদের অবস্থা খারাপ, বেচারিদের বকা খেয়ে হাল খারাপ। তবে আমার মাঝে কোন পরিবর্তন দেখা দিল না। দূর, সেইম বকা। এক কান দিয়ে ঢুকিয়ে অন্যদিকে বের করে দিলেই তো হয়। আমি আম্মুর দিকে কল্পনা করতে লাগলাম। আম্মুর কান দুটি বড় হয়ে গেলে, আর নাকটা যদি লম্বা হয়ে আয়, কতটা ফানি লাগবে তাকে। এইসব ভেবে অচমকা হেসে দিলাম আমি। আপুরা ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকালো। আর আমি নিজেকে শান্তই করতে পারছি না। সশব্দে হাসতে লাগলাম। আম্মু বিরক্তি নিয়ে বলল তোরে পাবনায় পাঠায় দিব এইবার আমি। মেজো আন্টি পরম মমতা নিয়ে বলল বকতেছস কেন? ছোট না ওরা? বাচ্চারা কি বিয়েতে কাজ করতে আসে? বাদ দে, আমরা কাজ করেনি। আম্মু আক্ষেপের সাথে বলল ওরে বিয়ে কেমনে দিব বোঝাও। কখন কেমন রিয়েক্ট দিবে সেইটাও শিখাতে লাগলে ওরে। আমি উঠে চলে এলাম। এখন শুধু আমারই বকা দিবে, জানা কথা আমার। রুমে এসে কাপড় সববের করে নিজের শাড়িটা নেড়েচেড়ে দেখতে লাগলাম। এইটাই পরবো আমি? হাসনাত ভাইয়ের কথা কেন শুনবো আমি? হঠাৎ হাসনাত ভাই ধূপ করে বিছানায় বসে বলল অবচালো না করলে কি ভাত হজম হয় না তোর? আমি হালকা ভ্রু উঁচিয়ে বললাম, তো তোমার সমস্যা কি? আমি আমার সব ঠিক করে দিব। সে হঠাৎ ভ্রু কুঁচকে বসতে বসতে বলল আমি মাঝে মাঝে কি ভাবি জানিস? তোকে কিসের মাটি দিয়ে বানিয়েছে? তারপর বুঝতে পারি তোরে কেঁচো মাটি তুলে যে ওইগুলো দিয়ে বানিয়েছে সেই জন্য তুই এত অবচালো। আমার মেজাজ শক্ত আসমানে উঠে গেল। এই পোলার প্রবলেমটা কি? এই পোলা কাজই শুধু আমাকে অপমান করা। আমি দাঁত কটমটিয়ে তাকিয়ে আমার মুখে হাসি ঝুলিয়ে বললাম, আপনাকে কি দিয়ে বানিয়েছে জানেন আপনি? আমি বলি, ওই যে মানুষের টয়লেটগুলো সব এক জায়গায় গিয়ে জমা হতে হতে সেইগুলো যেই মাটিতে পরিণত হয়, তা দিয়ে আপনারে বানিয়েছে, বুঝলেন? সে রেগে আমার দিকে তাকালো। আর আমার তার এই মুখ দেখে হাসি চলে এলো। আমি হাসতে হাসতে বললাম, চিন্তা করেন আমাকে বানানো মাটিতে অনেক ভালো ছিল কিন্তু আপনারটা। হঠাৎ সে মুচকি হেসে ফিসফিসিয়ে বলল যাকে যা দিয়েই বানাক গা, তোকে তো আমার জন্যই বানিয়েছে। এই বলে সে বেরিয়ে গেল। আর আমি ওইখানেই বরফের মতো জমে গেলাম। অন্যরকম অনুভূতিতে আবিষ্ট হতে শুরু করলাম আমি। এ কেমন অনুভূতি? একটা কথায় কারেন্টের শক খেলাম যেন। নিজেকে সামলে বাইরে বেরিয়ে দেখি ইফতি ভাই আর ইফফাত দূরে দাঁড়িয়ে একজন অন্যজনকে দেখে মিটিমিটি হাসছে। আমি ভাইয়ার পাশে দাঁড়িয়ে বললাম, কি ভাই, শুধু দেখে যাবা নাকি কিছু বলবে ও? সে মৃদু হেসে বলল ভাই তো সব বলেই দিল। ইফফাত তো আর কিছু বলল না। আমি দুপাশে মাথা দুলিয়ে বললাম, প্রপোজ কি করছেন আপনি? তাহলে ও কিভাবে বলবে আপনাকে? উনি হালকা ইতস্তত হয়ে বলল প্রপোজ ও কি করতে হবে? আমি মুখ ভেঙচিয়ে বললাম, না, আমি পাশের বাড়ির অন্য ছেলেকে বলবো প্রপোজ করতে। এই বলে হনহনিয়ে চলে এলাম। হঠাৎ সানিয়া আমার কাছে এসে বলল আমার ঝুমকো চুড়িগুলো এনেছো? আমি মাথা দুলিয়ে বললাম, না, কেন? সে মাথায় হাত দিয়ে বলল ওফ, হাসনাত ভাই ইস্পাকে বলছিল ওনার এই চুড়ি অনেক ভালো লাগে। এমনকি ভাইয়ার পকেটেও আমি এই চুড়ি অনেকবার দেখেছি। আমি অবাক হয়ে বললাম, ভালো লাগে? সে মুখ ভেঙিয়ে বলল তুমি হিংসা করে আনো নাই জানি আমি। ফাজিল মেয়ে, শুধু আমাকে হিংসা করিস। এইসব বলতে বলতে আমাকে বকে চলে গেল।
আর আমি রাগে ওইখানে দাঁড়িয়ে জ্বলতে লাগলাম। হঠাৎ ইস্পা বলল, হেই রোদেলা, তুমি নাকি শাড়ি পরবে না? আমি আর হাসনাত আজকে সেম কালারের শাড়ি আর পাঞ্জাবি পরব। ওর কথা শুনে ইচ্ছে হলো দুজনকে আমগাছের সাথে ঝুলিয়ে দিই। আবার ভাবলাম না, একসাথে ধোলালে তো রোমাঞ্চ করবে, আলাদা গাছে ঝুলিয়ে দিব, যাতে একা একা ধরতে পারে। তারপর হঠাৎ মাথায় খুব সুন্দর এক বুদ্ধি খেলে গেল। হাসনাত ভাইয়ার ব্যাগটা সবার থেকে লুকিয়ে তার পাঞ্জাবিটা হাতে নিয়ে সকল রাগ সেইটার ওপরই ঢেলে দিলাম। ছোটবেলায় কাগজ কেটে অনেক সুন্দর ফুল বানাতাম আমি। সেইভাবেই কেটে ফুল বানিয়ে দিলাম। তারপর পরম খুশি মনে চেপে গুনগুনিয়ে গান গায়তে গায়তে পুরো বাড়িটা ঘুরলাম। পুরো দুনিয়াটা রঙিন লাগছে আমার। মনে হচ্ছে আজ আমার ঈদ হচ্ছে। ঈদের গান গায়তে গায়তে নিজের রুমে চলে এলাম। এসে দেখলাম ইফফাত মাথায় হাত দিয়ে আছে। আমি মুচকি হেসে জিজ্ঞেস করলাম, কিরে ইফফাত, তোর কি লুজমোশন হয়েছে? তুই এমন মুখ ছোট করে বসে আছিস কেন? তখন মুনিরা আমার হাতে আমার শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, এইটা দেখ, তোমার শুধু লুজমোশন না, কোমায়ও চলে যেতে পারো। আমি অবাক হয়ে আমার শাড়ি নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলাম। 4 টুকরো হয়ে আছে শাড়িটা, আর ভিতরে একটা চিরকুট, তাতে লেখা, হেই শয়তানের নানি, আমি একা কেন নিউ ফ্যাশনের ড্রেস পরব? তুমিও আমার বানানো ফ্যাশনের ড্রেস পর। আই হোপ তোমার পছন্দ হবে। সি ইউ লেটার, মাই কিউট বেবি। আমি কাগজটাকে দুমড়ে মুচড়ে এরপর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। বেবি মাই ফুড, তোরে আজ যদি বেবিদের মতো কান্না না করিয়েছি তো আমার নাম রোদেলাটা পাল্টে রাখিস। এইসব বিড়বিড় করতে করতে খাটে ধূপ করে বসে পড়লাম। আর প্ল্যান করতে লাগলাম আজ এরোগে টারিয়ানের সাথে কি কি করা যায়। মুনিরা আমার কাঁধে আলতো হেসে বলল, তোমার ড্রেস এনে দিতে বলি আর একটা? আমি দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বললাম, না এইটা পরব। দুইজন ভূত দেখার মতো চমকে বলল, কি? এইটা কিভাবে পরবা সেলাই করে? ইফফাত, কিরে চুপ করে আছো কেন? আমি আনমনে দাঁত দিয়ে নখ কাটায় মন দিলাম। মূলত আমি এখন হাসনাত ভাইকে হেনস্থা করার উপায় খুঁজছি। হঠাৎ মুনিরা আমাকে ডেকে বলল, তুমি নখ এইভাবে কখন থেকে কাট? আমি ছোটবেলা থেকে। কেন? সে আমার পাশে বসতে বসতে বলল, কেন? আমি, কারণ ভাবতাম আল্লাহ এগুলো খাওয়ার জন্য দিচ্ছে। দুজনই চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আর আমি স্বাভাবিকভাবে রেডি হওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। শাড়িটা জর্জেটের, আঁচলা অনেক বেশি কাজ, আর আঁচলটাকে 2 টুকরা, আর শাড়িটাকে 2 টুকরা করে কেটে রাখছে তিনি। আমি বড় টুকরা কুচি করে পেঁচিয়ে উঠলাম। ভাগ্য ভালো ব্লাউজটা লম্বা আর হাতও লম্বা, সেইটা পরে নিলাম। গর্জিয়াস পার্টটা ছোট ছোট কুচি করে কুচির ওপর পিন দিয়ে লাগিয়ে আবার পরে ফেললাম কোমরে। 2 তালা করে কুচি হয়েছে এখন। আর একটা কাটা পিস একপাশে লেহেঙ্গার ওড়নার মতো কুচি করে পিন দিয়ে একপাশে লাগিয়ে দিলাম। আর বাকি কাটা অংশটা পিছনে কুচি করে লাগিয়ে দিলাম। ইফফাত হা হয়ে তাকিয়ে রইল। তারপর বলল, দুনিয়ার উল্টাপাল্টা বুদ্ধি সব তোমার ভিতর, কিন্তু এতে আরো বেশি কিউট লাগতেছে। তোমারে আমাকেও বানিয়ে দাও না। আমি মুখ ভেঙিয়ে বললাম, ন বানা, যেইটা পরছস কিউট লাগতেছে। তখন সে হেসে থ্যাংক ইউ, তবে তোমার মতো ইউনিক আর কেউ পরবে না, আমি সিউর। তখন ইফতি ভাই হেসে বলল, আরো একজন পড়ছে। আমি ব্রু কুচকে বললাম, কে? সে হেসে ইশারা করল, আর সেদিকে তাকিয়ে আমার চোখ বড় বড় হয়ে গেল। আমার ডিজাইন করা পাঞ্জাবিটা পরে ঘুরতেছে হাসনাত ভাই। রেড কালার গেঞ্জির সাথে পরেছে। কাটার ভিতর দিকে লাল দেখা যাচ্ছে, সাদার ভিতর লাল। তারে কতটা কিউট লাগতেছে সে কি তা জানে। আমি নগদে ক্রাশ খাচ্ছি। আমার সামনে এসে ব্রু নাচিয়ে চোখ টিপ দিয়ে দিল আমায় সে, তারপর হেসে চলে গেল। আর আমি বেয়াক্কেলের মতো তাকিয়ে রইলাম সেই দিকে। কি দিয়ে বানাইছে এরে আল্লাহ! ইফতি ভাই হেসে, আর দেখিও না, আমার ভাইয়ের নজর লাগবে। আমি মুখ ভেঙচিয়ে বললাম, আপনার নজর আমার বোনের ওপর পড়ে আছে সেইটা বোধহয় বুঝি না আমি। সে মৃদু হেসে দিল। ইফফাত কাজের ছুতো দিয়ে কেটে পড়ল হঠাৎ।
আর ইফতি ভাই অপলকে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। আমি কোমরে হাত বুজে বললাম, কি প্রপোজ করেছেন? সে আমাতা আমাতা করে বলল, আসলে কি বলবো, ওর সামনে গেলে সব কথা গুলিয়ে যায় আমার। আর আমি তো মেয়েদের সাথে তেমন কথা বলি না। আমি হতাশাজনক লুক দিয়ে বললাম, তো আমার বোন কি 100টা প্রেম করছে নাকি? হু, জানেন আমার বোনের কত স্বপ্ন তার লাইফ পার্টনার নিয়ে। জান আপনার দ্বারা হবে না কিছু। এই বলে হাঁটা ধরলাম আমি। সে তাড়াতাড়ি আমার সামনে এসে বলল, আরে আপু, আমি তো এইটা বলিনি। কি স্বপ্ন বলেন? আমি সব পূরণের চেষ্টা করব। আমি মৃদু হেসে বললাম, ওকে ফার্স্টে প্রপোজ করে দেখান। ওয়েট, আমি আপনাকে ট্রেনিং দেওয়ার মানুষ দিচ্ছি। ফলো মি। এই বলে হাঁটতে শুরু করলাম। আর সে কনফিউজড লুক নিয়ে আমার পিছু পিছু আসা শুরু করলো। আমি মেহেদির সামনে গিয়ে দাঁড়ালাম। সে আরাফদের সাথে গল্প করছে। আমি ওকে ডাক দিতেই উঠে এলো। আমি মিষ্টি হেসে, মেহেদি আমি তোর কি হয়? মেহেদি হেসে, আমার বড় আপু। কেন? আমি যদি তোকে কোন কাজ দিই করবি না? সে, আরে আদেশ করো, শুধু ছোট ভাইদের আদেশ করে বড় বোনরা। আমি মৃদু হেসে ইফতি ভাইয়াকে দেখিয়ে বললাম, এই ভাইয়াকে চিনিস তুই? সে হেসে, হুম, আমার তো ভালোই লাগে। অনেক শান্ত তাই না আপু? আমি, হু, তুই নাকি ভালো নাটক করিস আর ইউনিক স্টাইলও। সে হেসে হালকা ভাব নিয়ে বলল, হু আপু। আমি ইফতি ভাইকে ওর সামনে দাঁড় করিয়ে বললাম, ওনাকে ইউনিক স্টাইলে প্রপোজ করা শিখাবি? সে ব্রু নাচিয়ে বলল, ওকে, সমস্যা নাই, আমি অনেক স্টাইল পারি। তারপর ভাইয়ার দিকে তাকিয়ে বলল, তো লাকি মেয়েটাকে? আমি নির্লিপ্ততা ভাবে বললাম, ইফফাত। মেহেদির চোখগুলো আপনা আপনি রসগোল্লার মতো হয়ে গেল। আর ভাইয়া তাড়াতাড়ি অন্যদিকে তাকালো। মেহেদি চরম বিস্ময় নিয়ে, আমি ওনারে আমার বোনকে প্রপোজ করা শিখাতাম? আমি, হু, কেন? নাকি ইমা আপুর হাজবেন্ডকে গিয়ে বলবো? সে হালকা ঢুক গিলে বলল, ইফফাত মারবে আমাকে। আমি ওর কাঁধে হাত দিয়ে বললাম, ইফফাতও লাইক করে ওনাকে। সে চরম বিস্ময় নিয়ে বলল, তো আবার এই নাটক কেন তো? আমি রাগী চোখে বললাম, আদেশ করতেছি, জিঙ্গেস না, যা আজ রাতের মধ্যে শিখিয়ে নিয়ে আয়। যদি ভালো হয় তোরে ললিপপ কিনে দিব। সে মুখ বাঁকিয়ে বলল, তুমি খাওগা। এইসব খায় না আমি। চলেন ভাইয়া। আমি হেসে, দুলাভাই বল। তোর দুলাভাই লাগে। সে তিতাকল্লা মুখে দিছে এমন লুক দিয়ে প্রস্থান করল। হেসে পিছনে তাকিয়ে দেখলাম হাসনাত ভাই কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে। আমি মুখ ভেঙ্গিয়ে তাকে পাঁচ করতেই সে আমার হাত ধরে তার সামনে দাঁড় করে বলল, কি চলে? আমি মুখ বাঁকিয়ে, কি চলবে? ওদের একটা গতি করতেছি। নিজের তো কোন গতি হচ্ছে না। ভাবতেছি বিয়ে করে ফেলবো, তারপর জামাইয়ের সাথে রোমান্স করব। সে রহস্যময়ভাবে হেসে বলল, তো বিয়েটা কখন করবি ভাবলি? ভাবছি তুই যেদিন বিয়ে করবি আমিও সেদিন বিয়ে করব। আমি মুখ বাঁকিয়ে বললাম, কেন? দিন কি কম পড়েছে? সেই দিনে কেন আপনারও করতে হবে? সে হেসে, কারণ ওদিন ছাড়া যে সম্ভব না। আমি হতাশাজনক লুক দিয়ে বললাম, মাথার ভিতর কি সব জিলাপির প্যাচ? সোজাভাবে কথা বলতে পারেন না? সে মুখ বাঁকিয়ে বলল, তুই শুধু গাধা ভাবতাম, এখন দেখলাম তুই বেকুবো। আমি তেরে বললাম, আমি যা হয়, আমার জামাইয়ের সম্পত্তি। সে আমাকে যা ইচ্ছে বলবে, খবরদার তুমি কিছু বলবা না। সে মৃদু হেসে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, তুই এত ব্যাকুল কেন? তবে আজীবন এমনই থাকিস। আই লাইক ইট। এই বলে সে প্রস্থান নিল আর আমি সেইখানেই অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি সব বলে গেল সে আমাকে? কিছুই তো বুঝলাম না। হঠাৎ তাকে অপদস্থ করার অনেক ভালো উপায় পেয়ে গেলাম আমি। মুখে হাসি ঝুলিয়ে অনুষ্ঠানে মনোযোগ দিলাম। আমি সবাইকে খাওয়াচ্ছে জীবন ভাইয়াকে, আর আমি জানি কেকের ক্রিম সবচেয়ে বেশি অপছন্দ হাসনাত ভাইয়ের। আর আমি সেইটাকে হাতিয়ার বানালাম। আস্তে করে কয়েক পিস কেকের ক্রিম নিয়ে এসে তাকে খুঁজতে লাগলাম। দেখলাম সে একপাশে দাঁড়িয়ে ফোনে কি যেন দেখছে।
আমি আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেলাম। যেই তার গালে লাগাবো অমনি সে বড় এক টুকরা আমার মুখে ঘষে দিল। তারপর হেসে দিল। আমি চরম অবাক হয়ে তার দিকে তাকালাম। সে হাসতে হাসতে বলল, তোরে আমার অংশ দিয়ে বানিয়েছে রোদেলা। আর তাই তোর মাথায় কি ঘোরে সব আমার জানা। হঠাৎ সে আস্তে আস্তে আমার দিকে আগাতে লাগলো আর আমি পিছাতে লাগলাম। এই বান্দা এইভাবে কাছে আসছে কেন আজব। আমার হাড্ডবিটে বাড়তে বাড়তে বেরিয়ে আসবে সেই খেয়াল কি তার আছে। আমি পরপর কয়েকটা ঢুক গিললাম। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমার। এক গ্লাস ঠান্ডা পানি এখন খুব দরকার আমার। পুরো শরীরে যেন ভাইব্রেশন হচ্ছে, এইভাবে কাঁপছি আমি। কাঁপতে কাঁপতে বললাম, স না তভা। সে আঙ্গুল উঁচিয়ে ঠোঁটের ওপর দিয়ে ফিসফিসিয়ে বলল, শশস। যখনই কথা বের হয় আবোলতা বলি হয়, চুপ থাক। আমি তার শীতল কণ্ঠে বরফের মতো জমে গেলাম। প্যারালাইজ রোগীর মতো নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছি আমি। এমন অনুভূতি। সে হঠাৎ আমার খুব কাছে এসে নিজের গালটা আমার গালের সাথে আলতো করে ছোঁয়ালো। তারপর অন্য গালটাও। আমি আবেশে চোখ অফ করে রইলাম। তার ছোঁয়া যেন শিহরণের সৃষ্টি হচ্ছে আমার মাঝে। সে ফিসফিসিয়ে বলল, যা তোর ইচ্ছা পূরণ করে দিলাম। এই বলে চোখ টিপ দিয়ে চলে গেল। আর আমি স্তব্ধ হয়ে সেইখানেই দাঁড়িয়ে রইলাম। এইটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি? আমি আলতো করে নিজেকে চিমটি কাটলাম। এইটা যে সত্যি, তার মানে হাসনাত ভাই নিজে থেকে ক্রিম মেখেছে। আর সেইটা আমার সাথে। আমার কেন যেন খুশি লাগছে। ইচ্ছে হচ্ছে গান ছেড়ে কিছুক্ষণ নাচানাচি করি। হাসনাত ভাইয়া কি সেইম ফিল করে যা তাকে নিয়ে আমি করি? এইসব ভাবতেই লজ্জায় লাল হয়ে উঠলাম আমি। লাজুক হাসি দিয়ে সামনের দিকে পা বাড়ালাম আমি। হঠাৎ সুনান ভাইকে দেখলাম খুশিতে নাচানাচি করতেছে। অবাক হয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে লাফাতে লাফাতে বলল, তার জব ইন্টারভিউ ছিল টোবাকোতে। এই দেশটাতে বাংলাদেশের পোর্ট এন্ট্রি আছে। আর এইটা সাউথ আমেরিকার একটা প্রদেশ। ওনার জব কর্নফার্মও করেছে ওরা। 5 দিন পর জয়েনিং। সব ভাইগুলো খুশিতে ওনাকে জড়িয়ে ধরল। আমিও খুশিতে কংগ্রেচুলেশন জানানোর জন্য ওনার সামনে দাঁড়ালাম। উনি হেসে আমার দিকে তাকালো। হঠাৎ কাকলি আপু আমার সামনে এসে বলল, সরি। আমি অবাক হয়ে বললাম, কেন? সে হেসে, আসলে তোদের মধ্যে যদি অন্য কোনো রিলেশন থাকতো তাহলে ওনার চলে যাওয়া শুনে তোর মন খারাপ হতো, কিন্তু তুই তো নাচতেছস। সুনান ভাই হেসে বলল, আরে আমাদের মাঝে ভাইবোন ছাড়া আর কোন সম্পর্ক নেয়? আর আমি যেইটা ক্রাশ ক্রাশ করি, তোরা সেইটাকে খারাপ ভাবস। আসলে কাউকে হালকা সুন্দর লাগলেই এই ওয়ার্ড ইউজ করি আমি, বুঝছস? ভালো তো শুধু বউকে বাসবো। তারপর আমরা সবাই অহোহো বলে হেসে দিলাম। ভাইয়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। লাজুক চেহারাই অনেক সুন্দর লাগছে ভাইয়াকে। আমার আজকে মনটা অতিরিক্ত খুশি। সব সন্দেহের অবসান হলো আজকে। আর তার ওপর আজ হিটলারের মনে আমার জন্য কিছুটা ফিল পাচ্ছি আমি। আমি তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ এক জায়গায় আমার চোখ শহির হয়ে গেল। হাসনাত ভাই ইস্পাকে কোলে করে বিছানায় শো দিচ্ছে। ইস্পার হাত হাসনাত ভাইয়ের কাঁধে। আমি স্তব্ধ হয়ে সেইখানেই দাঁড়িয়ে গেলাম। সারা শরীর কাঁপতে শুরু করলো আমার। মাথাটা ঘুরতে শুরু করলো হঠাৎ। হাসনাত ভাইয়ের এই রূপটা কেন যেন আমার সহ্য হলো না। একটা পুরুষের কতটা খারাপ রূপ থাকে তা হাসনাত ভাইকে না দেখলে বুঝতামই না আমি। পুরো পুরুষ জাতির ওপর প্রবল ঘৃণায় কুকরে উঠলাম আমি। ওই জায়গা থেকে সরে এলাম আমি। ওদের রাসলীলা দেখার কোন ইচ্ছেই নেই আমার। মোটামুটি অনুষ্ঠান উপভোগ করার মন নিয়ে বসে পড়লাম। কিন্তু মাথায় যেন শুধু ওনাদের ওই সিনটাই ঘুরছে। কিছুক্ষণ আগে যে স্পর্শ আমার মাঝে শিহরণ জাগিয়েছিল সেই স্পর্শ যেন আমার মাঝে প্রবল ঘৃণা সৃষ্টি হচ্ছে। নিজের ওপর নিজেরই ঘৃণা হচ্ছে, কেমন মানুষকে আমি ভালোবেসেছি। হঠাৎ মেজমামির বোনের ছেলে আমার পাশে এসে বসে পড়ল। আর আমাকে নানা রকম প্রশংসামূলক কথা বলতে শুরু করল। আমার এইসব যেন গায়ে ফুটো দিচ্ছে মনে হচ্ছে। আমি উঠে আসতে চাইলাম, কিন্তু সে হঠাৎ আমার হাত ধরে টেনে ধরল।
তারপর আমার দিকে বাজে লুকে তাকিয়ে বলল, কি সমস্যা তোমার? সুন্দরের বড়াই করো নিশ্চয়ই। আমার তোমাকে ভালো লেগেছে আমার। এই বলে নিজের নিচের ঠোঁট আলতো ভিজালো জিভটা দিয়ে। তারপর হেসে, ভালোবাসি তোমায়। মেজাজটা যেন চরমভাবে বিগড়ে উঠল আমার। হিতাহিত জ্ঞান শক্তি লোপ পেতে শুরু করলো আমার। রিয়েক্ট করা যেন ভুলে গেলাম হঠাৎ। ভালোবাসা এই শব্দটাকে হঠাৎ অনেক বেশি ঘৃণিত মনে হলো আমার কাছে। তাকে সজোরে থাপ্পড় দিয়ে দিলাম আমি, আর হনহনিয়ে ওই জায়গা ত্যাগ করলাম আমি। আন্টির রুমে এসে সকল ড্রেসগুলো খুলে অজর নয়নে কান্না করতে লাগলাম। পুরো দুনিয়াটা ঘুরছে যেন আমার। এই ঘটনা আমার কোমল মনে কতটুকু দাগ কেটেছে তা হয়তো কেউ জানে না। শুধু আমি জানি সেই কষ্টের অনুভূতি। ওয়াশরুমে গিয়ে নিজেকে ভালোভাবে ডলে ডলে ধোলাম। নিজের মুখ যেইখানে হাসনাত ভাইয়ের স্পর্শ মাখা ছিল সেই জায়গাটা ডলে ডলে লাল করে ফেললাম আমি। গালের দাগটা হয়তো কয়েকদিনে চলে যাবে, তবে মনের দাগটা কখনোই যাওয়া সম্ভব নয়। এইসব ভাবতে ভাবতে ঝর্ণা ছেড়ে আজোরে কান্না করতে লাগলাম। সকালে ঘুম ভেঙে পরিবেশটা থমথমে মনে হলো আমার। এক একজন এক এক দিকে ছন্নছাড়া হয়ে বসে আছে। আম্মুকে দেখলাম কান্না করছে চুপিসারে, আর মেজমামি দেখলাম রাগে জ্বলছে। আমাকে দেখতেই আমার সামনে দাঁড়িয়ে বলল, আমার বোনের ছেলের গায়ে হাত তুললে কোন সাহসে? তুমি কি জান তুমি তার পায়েরও যোগ্য নয়? তোমাকে কতবার বলা হয়েছে মানুষের সাথে ভালো ব্যবহার করো, কিন্তু তোমাকে শিখাতে পারলাম না আমি। আসলে দোষ তো তোমার মায়ের। বাচ্চা মানুষ করতে জানে নাই। আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমি আমাতা আমাতা করে বললাম, মামি উনি আমার দিকে বাজে ভাবে তাকিয়েছেন, আমার হাত ধরেছেন। মামি রেগে বলল, তো তুমি কি তো দুধে ধোয়া তুলসী পাতা কি কি করো আমরা বোধহয় জানি না। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকালাম আর প্রশ্ন করলাম, কি করি আমি? তখন তিনি যা বলেন আমি অবাক হয়ে যায়। আমার ড্রেসে নাকি শালীনতা নাই? আমি ছেলেদের নিজের দিকে আকৃষ্ট করতে নানা অঙ্গভঙ্গি করি। আরও নানা ধরনের কথা বলতে লাগলো তিনি আমাকে। সাথে আশেপাশের অনেকে চরম সমালোচনা শুরু করে দেয় আমাকে নিয়ে। আমার বরখালামনি হালকা প্রতিবাদ করেন, সাথে মেঘলা আপু। কিন্তু সকল বাকি কাজিন আর খালারা আমাকেই দোষারোপ করতে থাকে। আমি কান্না করে ওইখানেই বসে পড়ি। কিন্তু আমার খালা, মামি, মামাতো বোন আর খালাতো বোনের আমার প্রতি অল্প মায়া হয় না। তারা নিজেদের যুক্তির বেড়িতে এমনভাবে পেঁচিয়ে ফেলে আমায়, তারা ভুলেই যায় আমি মাত্র 17 বছরের এক কিশোরী মেয়ে। সেই দিন অনেকটা বড় হয়ে উঠি আমি ভিতর দিকে। তাদের কিছু করা কথা শুনিয়ে সেইখান থেকে বেরিয়ে আসি। নিজেকে রাইট প্রমাণ করতে পেরেছিলাম শেষ পর্যন্ত। কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটাও সেই দিনই নিয়ে ফেলি আমি। হাসনাত ভাইকে দেখি নাই আর সেই দিন। না তাকে দেখার কোন ইচ্ছে ছিল আমার। আমার এই না বলা ভালোবাসা না বলাই থেকে যাক, নিজের ভিতরে দাফন করে দিলাম একে। জীবনের কালো এই অধ্যায়কে নিজের হাতে মেরে সেই দিন নতুন রোদেলার জন্ম দিই আমি। মুছে দিব আমার সকল সরলতাকে, আর নিজেকে তৈরি করি পাথর রূপে। এইসব ভাবতে ভাবতে নানুর বাড়িতে আর কোনোদিন পা রাখবো না এই পণ নিয়ে আপুর হাত ধরে বেরিয়ে আসি। ডায়েরিটা উল্টে পাল্টে দেখছে তামান্না। এরপর আর কিছুই লেখা নেই। হয়তো আর কোনোদিন রোদেলা এই ডায়েরি লিখেনি। এই 5 বছরে রোদেলা তামান্নার বেস্ট ফ্রেন্ড। দুইজন চট্টগ্রাম ভার্সিটিতে ফিন্যান্সে পড়াশোনা করছে। তারা এখন 4th ইয়ারে। তামান্না ভার্সিটিতে প্রথমে এক ছেলের দ্বারা উত্তপ্ত হয়। তখনই কেউ একজন তাকে বাঁচায়। সেদিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়। সেইটা কোন ছেলে না, মূলত সে ছিল একটা মেয়ে, পরনে 3 পিস। কিন্তু চাহনি যে কোনো স্ট্রং ছেলেকে হার মানাবে। উঁচুস্বরে প্রতিবাদ করেছিল সেই দিন, ভার্সিটি কারো কাছে হারে না সে, না সে অন্যায় সহ্য করতে পারে। অন্যরকম ব্যক্তিত্বের অধিকারিণী সে। তামান্নার সাথে মিশতে মিশতে খুব ভালো বান্ধবী হয়ে ওঠে সেই মেয়েটি। মেয়েটি আর কেউ নয়, রোদেলা এমরুল। তবে তামান্নার কেন যেন মনে হতো এই স্ট্রং রোদেলার মাঝে এক নরম রোদেলার বাস রয়েছে হয়তো। সে রোদেলার নরম মনের প্রমাণ কয়েকবার পেয়েছে।
কিন্তু ছেলেদের প্রতি ঘৃণাটা তার কাছে বড্ড অদ্ভুত লাগত। পুরোই রহস্যজনক ছিল তার কাছে। রোদেলার বাসায় একদিন রোদেলাকে না বলে গিয়েছিল সে। রোদেলা বাসায় নেই সেদিন আর আন্টি পুরনো বই বিক্রি করার জন্য সব স্তূপ করেছে। তামান্না রোদেলার মাকে সাহায্য করার সময় হঠাৎ সে তালা দেওয়া একটা ডায়েরি দেখতে পায়। আর তার ওপর লেখা ছিল ডোন্ট টাচ ইট। তামান্না তার কৌতূহল দমাতে পারে না। সে ডায়েরিটা নিজের বাসায় নিয়ে আসে। তালাটা নিজের চুলের ক্লিপ দিয়ে খুলে ডায়েরিতে রোদেলার নাম দেখে সে অনেকটা অবাক হয়। তারপর কৌতূহল নিয়ে সে পুরো রাত জেগে শেষ করে। ফুফিয়ে কান্না করছে তামান্না। তার অনেক বেশি কষ্ট হচ্ছে আজ। রোদেলার চেহারাটা তার চোখের সামনে ভাসছে। মেয়েটা এই জন্য নানুর বাড়ি রিলেটেড কোন গল্প শুনত না। তবে তামান্নার কেন যেন মনে হচ্ছিল হাসনাত হয়তো রোদেলাকে সত্যি সত্যি ভালোবাসত। তাহলে এখন কই হাসনাত? এই 5 বছরে সে একবারও কেন রোদেলার খবর নিল না? নাকি সে ইস্পাকে বিয়ে করে ফেলেছে? যদি বিয়েই করে থাকে, তাহলে রোদেলার সাথে এত নাটক করেছিল বা কেন? তামান্না দৌড়ে দৌড়ে ভার্সিটিতে ঢুকছে। আজকে আবারও লেট সে। টিচারদের ভয় করছে না সে, কারণ টিচাররা তো নিজেরাই লেট হয় আর স্টুডেন্টসদের প্রতিও এতটা স্ট্রিক্ট নন তারা। কিন্তু সে ভয় পায় রোদেলাকে। মেয়েটা সব টাইম টু টাইম করে। এত অ্যাক্টিভ মেয়ে সে তার পুরো লাইফে দেখে নাই। কিন্তু তামান্নার আজ কেন যেন মনে হচ্ছে আগের রোদেলাই বেটার ছিল। যদি জাদু করতে পারত তাহলে এক নিমিষে এই রোদেলাকে পাল্টে আগের রোদেলা বানিয়ে দিত সে। এইসব ভাবতে ভাবতে সে কলেজের দিকে এগোলো। যেই সে সিঁড়ি দিয়ে উঠতে যাবে সে দেখল সামনে কোমরে হাত গুজে রোদেলা দাঁড়িয়ে। বেগুনি কালারের আনারকলি আর লম্বা বেনি করা চুলে তাকে অসম্ভব কিউট লাগছে। যদি হাসিটাও থাকতো হয়তো আরো কিউট লাগতো। এইসব ভাবতে ভাবতে সে রোদেলার দিকে তাকালো। এই যে মিস হায়দার, সব সময় এত লেট কেন আপনার? লেট লতিফ। তামান্না, ওফ রোদেলা কতবার বলবো তোকে ওইটার আব্বুর নাম? আমার না, আমি অনলি তামান্না। আর দেখ স্যার আসতে আরো 30 মিনিটস আছে। রোদেলা মৃদু হেসে দিল। এই মেয়েটাকে জ্বালাতে তার ভালো লাগে। আর এই নামে ডাকলেই মেয়েটা জ্বলে। সে ভাবল এই মেয়েটা তার জীবনে না আসলে হয়তো সে স্বাভাবিকও হতে পারত না। রোদেলা আমার মুখে রাগী ভাবটা আবার ফুটিয়ে তোলে বলল তো তাতে কি? তাও তোকে না বললাম 40 মিনিট আগে আসতে, আমরা ক্যাম্পাসটা ঘুরে দেখব। তামান্না মুখ বেঁকিয়ে বলল হু, কি আর ঘুরবি? লাভ কাপলগুলোকে বিব্রতমূলক প্রশ্ন করবি গিয়ে, যেগুলো শুনলে তারা ইতস্তত হয়ে যাবে। রোদেলা, তো আর কি করব? এইসব ছেলেরা এই জন্যই ইতস্তত হয় কারণ তারা রিয়েল লাভ করে না। যদি করতো ঘাবড়াতো না। বেশিরভাগ ঘাবড়ে যায়। আসলে ভালোবাসা বলতে কিছুই নাই, সব ভালো লাগা। তামান্না, তোরে বলছে। আমার আম্মু আব্বুকে দেখ কতটা ভালোবাসা। ওনাদেরও তো লাভ ম্যারেজ। রোদেলা, ওগুলো আগের তো তাই অমন। আজকালকার যুগে তো শুধু নিজেদের চাহিদাটাই আসল। ভালোবাসা বলতে কিছুই নেই। রোদেলার গলা ধরে এলো। ভিতরের চাপা কষ্টটা কেন যেন নাড়া দিয়ে উঠল হঠাৎ তাকে। তামান্না মৃদু স্বরে বলল, এখনো হাসনাত ভাইয়াকে মিস করিস? রোদেলা চমকে তাকালো। পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, সেইটা আবার কে? তামান্না হেসে রোদেলার ডায়েরিটা তার হাতে তুলে দিল। তারপর বলল, এই গল্পের হিরো। রোদেলা আমাতা আমাতা করে বলল, একসময় ডায়েরি লিখতাম অনেক। রোজ কি কি হচ্ছে লিখে রাখতাম। বড় হয়ে পুরনো স্মৃতি মনে করব তাই। কিন্তু এই ডায়েরি আর এর স্মৃতি মনে করার ইচ্ছে নেই আমার। তাই চিলেকোঠায় নিক্ষেপ করেছিলাম এইটা। তারপর ডায়েরিটা গায়ে হাত বুলিয়ে হঠাৎ ফুফিয়ে কান্না করে ওঠে বলল, কাউকে মিস করি না আমি। আর ওই মানুষটা, যার নাম তুই বললি, ঘৃণা করি তাকে। সবচেয়ে বেশি ঘৃণা। এই বলে কাঁদতে কাঁদতে গাছের গুড়ির ওপর বসে পড়ল রোদেলা, ডায়েরিটাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তামান্না ও আলতো করে তার পাশে বসে তার কাঁধে হাত রাখল। সে আজ মানা করবে না রোদেলাকে। কারণ কিছু কষ্ট অশ্রু হয়ে ঝরে পড়লেই ভালো না হয়, মানুষের হৃদয়ে জম ধরে যায়। আর অস্তিত্বে মরিচা পড়ে
যারা কান্না করে তারা কখনোই ফুটবল নয়। মূলত তারা সবচেয়ে বেশি সাহসী, কারণ তারা নিজেদের আবেগটাকে ভালোভাবে প্রকাশ করতে পারে। কিন্তু রোদেলাকে হালকা করতে তামান্না আবার বলে উঠল, আচ্ছা, তোর সাথে আর কোন কাজিনের দেখা হয়নি? রোদেলা মাথা দুলিয়ে দাঁড়িয়ে গেল। তারপর হাঁটতে শুরু করল। তামান্না তাড়াতাড়ি তার পিছনে দাঁড়িয়ে বলল, সরি, তোকে কষ্ট দিয়ে ফেললাম, এমনিতেই জিজ্ঞেস করলাম আর। রোদেলা হালকা হেসে, দূর বোকা, রাগ করি নি আমি। বুঝতে পারছি তোর আরো জানতে ইচ্ছে হচ্ছে। এই বলে মৃদু হেসে গোলচত্বরে বসে গেল রোদেলা, দৃষ্টি তার সামনে মরা গাছটির দিকে। শুধু শুকনা ডালগুলো নিয়ে দাঁড়িয়ে আছে গাছটা, হয়তো রোদেলাও এখন সেই গাছের মতো। সেদিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, বাসায় এসে দেখলাম আব্বু সবই জানে। আমি আব্বুকে ধরে সেদিন অজর নয়নে কান্না করে দিই। আব্বু জাস্ট একটা কথা বলেছিল, নিজের ভুল থেকে শিক্ষা নাও, আর এভাবে নিজেকে গড়ে তোলো যাতে একদিন তোমার উন্নতি দেখে তাদের আফসোস হয়। এই একটা কথা আমাকে স্ট্রং করার জন্য যথেষ্ট ছিল। আমি শুধু পড়ালেখায় মনোনিবেশ করলাম, কিন্তু পড়তে বসলে সবকিছু চোখের সামনে দেখতাম আমি। এতটা বিচলিত হতাম, কান্নায় ভেঙে পড়তাম বারবার। নাম্বার চেঞ্জ করে ফেললাম নিজের, কোন রিলেটিভের সাথে যোগাযোগ করতাম না আমি। আমরা আর নানুর বাড়ি যাইনি, আমাদের বাসায় ওরা আসতো না। সবকিছু থেকে আলাদা হয়ে গেলাম আমরা। তবে আম্মু কথা বলে, হাজার হোক ওনার আত্মীয়, আব্বু মানা করেন না তাকে। চোখ থেকে অজরে পানি পড়ছে রোদেলার। হয়তো সে সেই সময়টা মনে করছে। তার চোখের সামনে ভাসছে সব স্মৃতি। আসলে কেউ কারো অবস্থাটা শুনে বুঝতে পারে না, যদি না সেই জায়গায় নিজেকে দাঁড়া করাই। তামান্নাও কান্না করছে, কারণ সে নিজেকে সেই জায়গায় বসিয়ে দেখেছে। ছোট একটা মেয়ের মনের ওপর কত বড় ঝড় উঠেছিল। সে যে সুইসাইড না করে এতটা স্ট্রং হয়ে এখনো আছে, সেইটাও তার মনোবল। এইসব ভাবতে ভাবতে তামান্না রোদেলার কাঁধে হাত দিয়ে বলল, বাকিদের কোন খবর জানিস না? সবাই কি অবস্থায় আছে? রোদেলা দীর্ঘনিশ্বাস নিয়ে বলল, সুনান ভাইয়া 1 বছর আগে দেশে ফিরে বিয়ে করেছে। আম্মুরা গিয়েছে, তবে আমি যাইনি। বাকিরা সবাই হয়তো স্টাডিতে আছে। আর কোন খবর জানি না আমি। তামান্না, আর ইফফাত? রোদেলা হালকা হেসে বলল, সামনের মাসে বিয়ে ইফতি ভাইয়ের সাথে। ভাইয়া এখন নাকি কলেজের প্রফেসর। বিসিএসএটিকে গিয়েছিলেন উনি। তবে মামা নাকি বিয়ে দিতে চাননি, আরো ভালো কাউকে চাচ্ছিলেন। ও তো ডাক্তারি পড়ছে। মাও শিশুতে, তাই ওর জন্য ডাক্তার বর চাইছিল মামা। তামান্না হালকা হেসে, প্লাস ওদের মিলটা তাহলে হয়ে গেল। কি বলিস, বিয়েতে যাবি? রোদেলা হালকা মাথা দুলিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, না, আমি কোন ফাংশন অ্যাটেন্ড করি না, তুই তো জানিস। তামান্না মাথা ধোলাল, তারপর হেসে, হাসনাত ভাইয়ার কি কোন খবর জানিস না? রোদেলা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল তামান্নার দিকে। সে আমাতা আমাতা করে বলল, এইভাবে তাকাবি না দোস্ত, মনে তো প্রশ্ন হতেই পারে। রোদেলা মুখ বাঁকিয়ে বলল, হয়তো ইস্পাকে বিয়ে করে 2-3 বাচ্চার বাপ হয়ে গেছে। তামান্না চোখ বড় বড় করে বলল, দোস্ত, এত তাড়াতাড়ি এত বাচ্চা? রোদেলা কোমরে হাত গুজে বলল, কেন? এর থেকে বেশি বেবি নিলে তোর কোন প্রবলেম আছে? তামান্না তাড়াতাড়ি মাথা ধোলাল। কে নিজের ইচ্ছায় নাগিনের সামনে নাগিন ডান্স দেওয়ার শখ করবে? হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে ওদের জড়িয়ে ধরে নাচতে লাগলো। রোদেলা হতাশাজনক লুক দিয়ে বলল, অদ্রি, সমস্যা কি তোর? অদ্রি? আরে আর মিশিকা গতবার কি বলেছিল মনে আছে? ম্যাথ স্যারের ওপর ও ট্রাই মারবে। নিউ যদি অন্য কোনো ইয়াং স্যার আসে, উইটা আমার জন্য ছেড়ে দিবে। রোদেলা তিতা খেয়েছে এমন মুখ করে, তো ইয়াং স্যার কি আসছে? অদ্রি খুশিতে লাফিয়ে, অ্যাকাউন্টিং স্যার। তামান্না মুখ ভেঙচিয়ে, তো স্যার কি বলেছে নাকি তোর সাথে প্রেম করবে? অদ্রি অধৈর্য হয়ে, আরে আমি তো বললাম মিশিকা যদি লাইন না মারে, আমার রাস্তা ক্লিয়ার। তামান্না, কেন? আমরা কোন দিকে খারাপ? অদ্রি তেরে কিছু বলার আগে রোদেলা তাকে থামিয়ে রাগি লুক দিয়ে, কি রে, কি লাগাইছস?
বাচ্চা মেয়ে নাকি তোরা? আর এই সব ভালোবাসা বাসি বলতে কিছু নাই বুঝলি। অদ্রি, হু, দেখলে ক্রাশ খাবি তুইও। রোদেলা, এই ফালতু জিনিস রোদেলা খায় না। এই বলে রোদেলা হাঁটা দিল। অদ্রি মুখ ফলিয়ে বলল, এই মেয়ে এমন কেন? পুরা নিরামিষ। একে আমিষ বানানোর জন্য এর একমাত্র জামাইটা কোন দুনিয়ায় আছে কে জানে? তামান্না জোরে একটা নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছেড়ে দিল। তারপর বিড়বিড়িয়ে বলল, আমাকে একটা খুন করা যদি এলাও করতো ওই শালা হাসনাতের মাথা ফাটিয়ে দিতাম আমি। এইসব ভেবে সেও রোদেলার পিছনে দৌড় দিল। দুজন গল্প করতে করতে একটা জায়গায় থমকে দাঁড়ালো। কয়েকটা ছেলে একটা মেয়ের সাথে বেয়াদবি করছে। ছেলেগুলো পলিটিক্স করে বিধায় সবাই জাস্ট তামাশা দেখছে। রোদেলা তেরে সেদিকে আগালো। তামান্না তার হাত আকরে ধরল। 4-5টা ছেলে সেখানে। রোদেলা তামান্নার হাত সরিয়ে যেই সামনে আগালো, হঠাৎ ছেলেগুলো সশব্দে থাপড় খেল। ছেলেগুলো অবাক হয়ে তাকালো একটা ছেলের দিকে। কয়েকটা ছেলে মারার জন্য তেড়ে এলো তাকে। কিন্তু সেই ছেলেটার শক্তির সাথে তেমন পারল না তারা। তারপর ছেলেটা নিজের পরিচয় দিল। সে নিজেও পলিটিক্সে ছিল। সেইন দলে। তবে অনেক ওপরের পোস্টে। সে নিজের কলার ঠিক করতে করতে বলল, এইসব অনেক আগে ছেড়ে দিয়েছি। সুতরাং রাগ তুলবে না আমার, পলিটিক্স কখনো কাউকে অসম্মান করা শেখায় না। তোমরা পলিটিক্স এগিয়ে সেইটাকে নোংরা কর। আর বিভিন্ন দলের বদনামি কর। ওরা সরি বলে চলে গেল, সাথে মেয়েটাও থ্যাংক ইউ বলে চলে গেল। রোদেলা এতক্ষণ পুলকিত হয়ে সেদিকে দেখছিল। ছেলেটার পিছনটা দেখা যাচ্ছে। তার কেন যেন ছেলেটা ব্যক্তিত্ব অনেক ভালো লাগছে, কিন্তু ছেলেটার ভয়েসটা খুব পরিচিত লাগছে হঠাৎ তার। সে ভালোভাবে সেদিকে তাকালো। হঠাৎ ছেলেটা তাদের দিকে ফিরে তাকালো। সাথে সাথে রোদেলার চোখ বড় বড় হয়ে গেল। যেন তার চোখ এখন কোটর থেকেই বেরিয়ে আসবে। সে অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। হঠাৎ তার পুরো শরীরের ওপর শীতল হাওয়া বয়ে গেল। তার এতদিনের নর্মাল বিট করা হার্টটা যেন হঠাৎ জোরে বিট করতে শুরু করলো, যা রোদেলাও শুনতে পাচ্ছে। আর মুখ থেকে অস্ফুটভাবে বেরিয়ে এলো, হাসনাত ভাই।